সন্ধ্যার আলো ম্রিয়মান, রক্তিম আভা ছড়িয়ে পড়েছে আকাশের বুক জুড়ে। গোধূলি আলোয় ঢেকে যাচ্ছে দিন শেষের ক্লান্তি, যেন প্রকৃতি ধীরে ধীরে রাতের আধারে নিজেকে সমর্পণ করেছে। বাতাসে এক ধরনের বিষণ্ণতা, এক ধরনের গোধূলি সঙ্গীত বাজছে নিঃশব্দে। নদীর ধারে বসে থাকা একাকী মানুষটির চোখে হয়তো আজ কিছু প্রশ্ন জমে আছে, কিছু স্মৃতি, কিছু অতৃপ্তি, কিছু হারিয়ে যাওয়ার সময়। সব মিলে এক অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়েছে তার মনোজগতে। হয়তো কোনো অপেক্ষার গল্প, কিংবা হারিয়ে যাওয়া কারো স্মৃতির ভার, অথবা কেবলই এক সন্ধ্যার নরম আলো তাকে নস্টালজিয়ায় ভাসিয়ে নিয়ে গেছে। শহরের রাস্তায় বাতিগুলো জ্বলে উঠছে একে একে, দোকানপাটের ঝাপসা আলোগুলো জেগে উঠলেও সন্ধ্যার আবহ এখনো গাঢ়। পাখিরা নিড়ে ফিরছে, বাচ্চারা খেলা থামিয়ে বাড়ির পথে হাঁটছে, আর কেউ কেউ এই সময়টাকে নিজের মতো করে উপভোগ করছে, হয়তো একটা পুরনো বইয়ের পাতায় চোখ রেখে, কিংবা এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে। মহাখালীর রাস্তার পাশ ঘেঁষে হাঁটছে 25 বছরের এক যুবক, হাতে তার চাকরির ফাইল। অর্থ উপার্জনের জন্য শহরে এসেছিল চাকরির সন্ধানে, অথচ টাকার লোক ছাড়া এদেশে চাকরি পাওয়া যেন বিভীষিকাময়, দুর্বিষহ। মাথার ওপর বাবার ছায়া ছাড়া যে পৃথিবীতে বাঁচা খুব একটা সহজ নয়, তা পদে পদে টের পাচ্ছে এই যুবক। আগে কখনো ভাবেনি এমনও দিন আসবে তার, যে চাকরির জন্য ওর কাছে দৌড়াদৌড়ি করতে হবে। কি সুন্দর ছিল সেই মুহূর্তগুলো, যখন সংসার সামলানোর কোনো চিন্তা মাথায় ঘুরপাক খেত না। মনের সুখে পড়াশোনা, বন্ধু বান্ধব আর গান নিয়ে তার সময় কাটত। এই পুরুষটির অবশ্য এক ছাত্রী ছিল, নাম তার মেহেরিন। প্রায় সময় সেই মিষ্টি মেয়েটাকে গান শেখাতো। বড্ড মিস করছে সেই দিনগুলো। বাবা মারা গেছে বছর এক হলো, আর তাতেই বাস্তবতা কত কঠিন তা দোরগোড়া এসে করানেরে জানান দিল। তপ্ত শ্বাস ফেলে ক্লান্ত দেহ টেনে মেসের দিকে পা বাড়াতেই পকেটে থাকা যান্ত্রিক মুঠোফোনটা শব্দ করে বেজে উঠল। ইচ্ছে না থাকা সত্ত্বেও ফোনটা বের করতে দেখলো উর্মির ফোন। রিসিভ করলো। হ্যালো ভাইয়া। ইমন পাশে থাকা একটা বেঞ্চে বসলো। হ্যাঁ বল রুমে। ভাইয়া কেমন আছিস? ইমনের খুব বলতে ইচ্ছে করলো, ভালো নেই আমি তোদের ছাড়াই অচেনা শহরে, কিন্তু বলতে পারলো না। পুরুষ মানুষের বলতে নেই যে সব। এই তো আছি ভালো, তোরা কেমন আছিস? আছি ভালো। মা কি করছে? রান্না করতেছে। কি রাধে? বাড়ির পেছন থেকে কচু শাক তুলেছিল, সেটাই ঝাটকা মাছ দিয়ে ভেঙে রাখবে। ইলিশ মাছ নেই? না। তোর চাকরির কি হলো ভাইয়া? চেষ্টা করছে। আচ্ছা, এখন কোথায় তুই? বাসায় ফিরছে। খেয়েছিস কিছু সারাদিন? ইমনের মনে পড়লো গতকাল রাতে একটা 10 টাকা দিয়ে পাউরুটি কিনে খেয়েছিল, এরপর পানি ছাড়া পেটে আর কিছুই পড়েনি। খেয়েছি। আচ্ছা রাখছে, এখন পরে ফোন দিবনে। ইমন সেই মহাখালী থেকে মালিবাগ অবধি পায়ে হেঁটে মেসে ফিরল। মালিবাগ শহরে এসেছে আজ 2 মাস হলো। 10,000 টাকা নিয়ে এসেছিল এই শহরে, অথচ আজ তার কাছে আছে মাত্র 200 টাকার একটা নোট। এই 200 টাকা দিয়ে কয়দিন চলতে পারবে সে তা জানা নেই। রাতে আর ইচ্ছে করলো না এই 200 টাকা ভেঙে খাবার খেতে, সেজন্য পানি খেয়ে শুয়ে পড়লো। আবার কাল ছুটতে হবে চাকরির সন্ধানে, না জানি আর কতদিন ছুটবে চাকরির পেছনে। পরের দিন দুপুরে আফিয়া সুলতান আসলেন মেহেরিনদের বাড়ি। মেহেরিন তখন উঠানে বসে নারিকেল ছুলছিল। আফিয়া সুলতানকে মেহেরিন খেয়াল করেনি। আফিয়া সুলতান ভেতরে চলে গেলেন একবারে মেহেরিনের দিকে তাকিয়ে। মেহেরিন নারিকেলটা ছুলে ফাটানোর জন্য উদ্যত হলে সেরিন এসে মেহেরিনের হাত ধরে বসা থেকে উঠিয়ে বলল, তোর শাশুড়ি এসেছে আর তুই এখনো এখানে বসে আছিস? চল, ডাকছি তোকে। মেহেরিন ভড়কে গেল। তার শাশুড়ি এসেছে? আচ্ছা, উনিও কি এসেছে? সেরিন বাহিরে কলপার থেকে মেহেরিনকে হাত ধুয়ে আসতে বলল। মেহেরিন হাত পা মুখ ধুয়ে আসতে সেরিন তাকে নিয়ে মায়ের ঘরে গেল। চোখ পড়ল ভদ্রমহিলাকে। মেহেরিনের কালো বোলখা পরিহিত ভদ্রমহিলার মুখ থেকে নেকাব সরানো। মেহেরিনকে দেখেই তার মুখে হাসি ফুটল। ইশারায় পাশে বসতে বলল। সেরিন বোনকে বসিয়ে দিল। আফিয়া সুলতান মেহেরিনদের বাসায় এসেছে মেহেরিনের জন্য কিছু গয়না নিয়ে। এগুলোর দাবিদার একমাত্র সোলেমানের বউ। গয়নাগুলো সাইড ব্যাগ থেকে বের করে মেহেরিনের সামনে ধরে বলল, এসব তোমার শাশুড়ির, এসব তোমারই প্রাপ্য। এই গয়নাগুলো পরিও বিয়েতে, কেমন? মেহেরিন বাধ্য মেয়ের মতো মাথা ডানে কাত করলো। আর কিছুক্ষণ কথাবার্তা বলে ভদ্রমহিলা চলে গেলেন। সেরিন মেহেরিনের হাত থেকে গয়নাগুলো নিয়ে উল্টে পাল্টে দেখলো। বেশ ভারী গয়না এগুলো, অনেক স্বর্ণ আছে। সন্ধ্যার দিকে সেরিনের স্বামী অনেক আসলো এই বাড়িতে। বউ তাহার আজ 1 সপ্তাহ হলো বাপের বাড়ি, সেজন্য বউকে তার দেখতে আসা। বাড়ির উঠোনে আসতে একমাত্র শালী মেহেরিনের সাথে তার সাক্ষাৎ হলো। আগেই শুনেছে তার শালী সাহেবার বিয়ে ঠিক হয়েছে। শালী সাহেবাকে একটু রাগানোর জন্য এগিয়ে গেল। কি ব্যাপার মেহরিন, শুনলাম তোমার বিয়ে সামনে? মেহেরিন দুলাভাইয়ের গলার আওয়াজ শুনে চকিতে ঘাড় ঘুরালো। খুশিতে আত্মহারা হয়ে বলল, ভাই আপনি? হ্যাঁ আমি। বউটাকে তো রেখে দিয়েছো, তাকে ছাড়া যে আমার এক মুহূর্তও চলে না, সেটা কি ভুলে যাও? চলেন ভেতরে। সেরিন অনিককে দেখে অবাক হলো। দুপুরে ফোনে তার কথা হলো, কই তখন তো বলেনি সে আসবে। সঞ্জিদা বেগম মেয়ের জামায় আশায় ফের মাংস চড়ালেন চুলোয়।
খুব একটা ভালো তরকারি রাঁধেনি রাতের জন্য, সেসব জামাইয়ের পাতে আর দেওয়া তো যায় না। রাত 9টার দিকে মোতালেব ভুইয়া বাড়ি ফিরলেন। জামাই মেয়েদের সাথে নিয়ে রাতের খাবার খেয়ে উঠানে পাটি বিছিয়ে বসলেন। মূলত মেহরিনের বিয়ের বিষয় নিয়ে কথা বলছেন। অনিককে খোঁজ খবর নিতে বলেছিল ছেলে সম্পর্কে, যার সাথে মেহরিনের বিয়ে হতে যাচ্ছে অনিক, সেজন্যই আজ এসেছে। অনিক খোঁজ খবর নিয়ে যা জানতে পারলো সেসব শ্বশুরকে জানালো। ছেলে বেশ ভালোই, এমপি, বেশ নাম ডাকাছে রাজনীতিতে। শুধু একটাই সমস্যা, সেটা হলো ছেলে গ্রামের বাড়িতে আসে না, ঢাকায় থাকে ছোট চাচার সাথে। মোতালেব ভুইয়া চিন্তায় পড়ে গেলেন। বোনের জোরাজুরিতে তো রাজি হলো। বিয়ের পর ছেলে কি তার মেয়েকে ঢাকায় নিয়ে যাবে? সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারলেন না মোতালেব ভুইয়া। ভোরের দিকে অনেক চলে গেল। দুপুরে উর্মি আসলো মেহরিনদের বাড়ি। মেহরিন উর্মিকে সব দেখালো, তার শাশুড়ি বাড়ি থেকে তার জন্য কি কি নিয়ে এসেছিল। উর্মি দেখলো সব। মেহরিন সব উর্মির শরীরে দিয়ে দেখলো কেমন লাগে তার। উর্মি মালাকে। উর্মির শরীরে কেমন যেন এই গয়নাগুলো বিঁধলো। তড়িঘড়ি করে শরীর থেকে গয়নাগুলো খুলে ফেললো। মেহরিন কারণ জিজ্ঞাসা করলে উর্মি জানালো অস্বস্তি হচ্ছিল এত ভারী গয়নায়। আসলেই তাই হচ্ছিল উর্মির। মেহরিন উর্মিকে নিয়ে ছাদে চলে গেল। উর্মি আকাশের দিকে তাকিয়ে আছে। মেহরিন জিজ্ঞাসা করলো, চাচি বকেছে? হুম, তাহলে ভাইকে খুব দেখতে ইচ্ছে করছে। ভাইয়া বোধহয় ভালো নেই ওই শহরে। মুখ ফুটে হয়তো বলছে না আমাদের, কিন্তু ভাইয়ের কণ্ঠ শুনলে বুঝতে পারি কিভাবে চলছে কে জানে। টাকা পয়সা তো এতদিনে শেষ হয়ে যাওয়ার কথা। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। সেই স্বপ্নই দেখে চলছি গত 1 বছর ধরে, অথচ কিছুই ঠিক হচ্ছে না মিহু। আর একটু ভরসা রাখ আল্লাহর উপর। আর শোন, একটা সুখবর আছে তোর জন্য। কি? আমি ঢাকায় যাচ্ছি, যাবি তুই? আমাকে আমি বলেছি তোকে নিয়ে যাবো, আমার রাজি হয়েছে। সত্যি? কিন্তু আমার আম্মা কি আমায় যেতে দিবে? আরে দিবে, বলবি ইমন ভাইয়ের সাথে দেখা করবি। সত্যি দেখা করব? কাজ থাকলে দেখা করিয়ে দেব। আচ্ছা, আমি আম্মাকে রাজি করাতে গেলাম মিহু। রাস্তাঘাটে আজকাল অনেক প্রেমিক প্রেমিকা দেখা যায়। শহর এলাকার রাস্তাঘাট বোধহয় এসব প্রেমিক প্রেমিকার জন্যই বানানো হয়েছে। গাড়ি জানালা দিয়ে একবার বাইরে তাকিয়ে সেটা দেখলো সোলেমান। এক ছেলে একটা মেয়েকে রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসে প্রপোজ করছে। চারিদিকে গাড়িগুলো থেমে গেছে। সোলেমানের কপালে রাগ স্পষ্ট হলো। রাস্তার ট্রাফিক পুলিশ কই? ওই ছেলে মেয়ে দুটোকে ইচ্ছে করলো চড়িয়ে দাঁত ফেলিয়ে জ্যামে থাকা গাড়িগুলো দেখাতে। ইয়াসিনকে উদ্দেশ্য করে বলল, সংসদে গিয়ে বকবক করি, বিল পাস করি আর রাস্তাঘাট বানাই কি রাস্তাঘাটের মাঝখানে এসব রোমিও জুলিয়েটের প্রেম ভালোবাসা দেখার জন্য? ইয়াসিন ইয়াসিন ভড়কে গেল। না না ভাই। তাহলে গাড়িতে বসে আসছিস কেন এখনো? ইয়াসিন সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে বলল, না না ভাই। এক্ষুনি চড়ে 2 টাকার রাস্তার সামনে থেকে সরানোর ব্যবস্থা করবি। আমি গাড়ি থেকে বেরোলে এদের প্রেম ভালোবাসা কিন্তু ছুটিয়ে দেবো, সাথে তোকেও দেখে নেব। করোনায় এত মানুষ মরলো, এরকম 2-4টা রোমিও জুলিয়েট সাপড়িরা মরতে পারলো না। ইয়াসিন সোলেমানের আদেশ মোতাবেক ছেলে মেয়ে দুটোর সামনে গিয়ে নিজেকে শক্ত করে ধমক দিয়ে বলল, এখন কি করবো ভাই? ওই ছেলে মেয়ে প্রপোজ করার জন্য আর জায়গাও পাইনি পৃথিবীতে। নর্দমায় গিয়ে প্রপোজ করো, বন জঙ্গলে গিয়ে করো, প্লেনের পাখায় বসে করো, সমস্যা নেই আমাদের। তবে এখন এই মুহূর্তে রাস্তার মাঝ থেকে সরো বলছি। পেছনে তাকিয়ে দেখেছো কত বড় লাইন লেগে গেছে বাড়ির? এই মহামারীর ভেতরেও তোমাদের প্রেম পীড়িত এইভাবে উপচে পড়ছে কেন রাস্তাঘাটে? করোনা তোমাদের চোখে দেখে না নাকি? ছেলেটা উল্টো ইয়াসিনকে অপেক্ষা করিয়ে বলল, জাস্ট 5 মিনিট ব্রো, ও ফুলটা নিলেই আমি রাস্তা থেকে সরে যাব। ইয়াসিনের ইগোতে বাঁধলো। ইয়াসিনকে অপেক্ষা করতে বলেছে ছেলে। চিনে এই ছেলে ইয়াসিনকে? সাহস কত বড়! সহসা ছেলের হাত থেকে ফুলটা কেড়ে নিয়ে মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলল, নকশা করার জন্য রাস্তার সাইডে জায়গা আছে, যাও সাইডে যাও যত সব। ছেলেটা তেড়িয়ে উঠলো। কত বড় সাহস! এই লোকটা তার গার্লফ্রেন্ডকে ফুল দিল। এই মিয়া, আপনি আমার গার্লফ্রেন্ডকে ফুল দিলেন কেন আপনার হাত দিয়ে? তাহলে কি আমার ঠোঁটখানা দিয়ে তোর গার্লফ্রেন্ডের গালে চুমু এঁকে দেবো? ছেলেটা তেড়ে আসতে চাইলে মেয়েটা ছেলেটার হাত টেনে নিয়ে যায়। ছেলেটা ইয়াসিনকে বকতে বকতে চলে গেল। তপ্ত শ্বাস ফেললো ইয়াসিন। কি দিনকাল এসে পড়লো! বেহেলেয়ার ছেলে পেলে গুলো রাস্তাঘাটে মানুষের ভোগান্তি সৃষ্টি করে বিন্দাসে রঙ্গলীলা করে চলছে। অথচ ইয়াসিনের জীবনে প্রেম প্রীতির দেখা নেই। শালার মন্দার কপাল! বিড়বিড় করে বলল। তারপর মনে পড়লো সোলেমানের কথা। ভাই বলেছে প্রেম প্রীতির চক্করে না পড়তে। নিজেকে ঝাড়া দিয়ে মাথার চুলগুলো পেছনে ঠেলে দিয়ে ওই ছেলে মেয়ের উদ্দেশ্যে বলল, শিক্ষার অভাব আছে এদের, বেয়াদব ছেলে পেলে প্রেম পীড়িত করে। জীবন সে যেন দেয়ালে ঝুলন্ত ঘড়ির কাঁটার মতো নিরন্তর প্রবাহিত হয়। কখনো সে থমকে দাঁড়ায়,
কখনো আবার এক অদৃশ্য তাড়নায় দ্রুত বয়ে চলে। সময়ের এই অমোঘ গতি কখনো অতৃপ্ত, কখনো বা পরিপূর্ণ। মাঝে মাঝে এমন অনুভূতি হয় যেন সবকিছু হাতের মুঠোয়, আবার কখনো মনে হয় এক মুহূর্ত আমাদের নিয়ন্ত্রণে নেই। এই ধ্রুবক পরিবর্তন যেন এক দৃশ্যমান অসীমতার অংশ। জীবনের কনভয় কখনো শান্ত, কখনো অসংযত, কিন্তু এই অস্থিরতা শান্তিতে এক অদ্ভুত রকমের সম্পর্ক নিহিত থাকে। ঘড়ির কাঁটার মতো জীবন, কখনো স্থির, কখনো উতাল। তবে সেই এক আড়ালে যা অচেতনভাবে হয়ে চলেছে তা হলো সময়ের প্রতি আমাদের নিরন্তর সেবা। একটি সেকেন্ড, একটি সিদ্ধান্ত, একেই হয়তো জীবন বলে, যা কখনো সঠিক পথে চলে, আবার কখনো অন্ধকারে হারিয়ে যায়। বইয়ের স্তূপে মুখ গুজে আপন মনে কিছু ভেবে চলেছে মেহেরিন। কাল তারা ঢাকায় যাবে, শুনেছে লোকটাও তো ঢাকায় থাকে। বোনের থেকে নাম ঠিকানা জেনে দেখা করার চেষ্টা করবে। খুব তো সেদিন উর্মিকে বলল বয়স কোনো ম্যাটার। এখন যদি সত্যি সে দেখতে বুড়ো হয়, তখন আজ আপার কাছে জিজ্ঞাসা করবে ওই লোকের ব্যাপারে। দুপুর গড়িয়ে বিকেল হয়। সেলাই মেশিনের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ইতি বেগম। সেই সকাল 12টার দিকে বসেছিল মেশিনে জামা কাপড় বানাতে। কলসি থেকে পানি ভরে হাঁক ছেড়ে উর্মিকে ডেকে জিজ্ঞাসা করলো রান্না বসিয়েছে কিনা। উর্মি রান্নাঘর থেকে জানালো ভাত বসিয়েছে চুলায়। ইতি বেগম রুম থেকে বেরিয়ে রান্নাঘরে গেল। উর্মি তরকারি কাটছে আর চুলায় ভাত। ইতি বেগমের চোখ গেল পাতার বস্তার দিকে। পাতা ফুরিয়ে আসলো বলে বাইরে থেকে একটা ছালার বস্তা নিয়ে ইতি বেগম বললেন, আমি পাতাগুলো আনতে গেলাম উর্মি, ভাত হলে তরকারি বসিয়ে দিস। একতলা বিশিষ্ট বাড়ি উর্মিদের। বাড়িটায় 3টা রুম। এই বাড়ি আর জায়গাটায় শেষ সম্বল তাদের। আর কিছু করে যেতে পারেনি উর্মির বাবা সাইদুল ইসলাম। ব্যবসায় লজকে প্রচুর ঋণী হয়েছিলেন সে। তার মধ্যে অতিরিক্ত মানসিক চাপে একদিন হার্ট অ্যাটাক করে পরলোক গমন করেন। বাড়ির জায়গা ব্যতীত অন্য সব জায়গাগুলো পানির দামে বিক্রি করে দেনা পরিশোধ করতে হয় ইমনদের, যার ফলে বাড়ির জায়গা ছাড়া আর কোনো জায়গা সম্পত্তি তাদের নেই। উর্মি ভাত হলে আলু ভাজি করে। আলু ভাজি দিয়ে রাত আর সকালটা পার করতে হবে। এমন দিন উর্মিদের এসেছে। ঘরে এক টুকরো মাছ মাংস কিছুই নেই, সব শেষ। সংসারটা বাবা মারা যাওয়ার পর থেকে উর্মির মা ইতি বেগম দর্জির কাজ করে চালিয়েছে। আজকাল শরীরও তার ভালো না। উর্মির মাকে বলাও হয়নি ঢাকা যাওয়ার কথাটা, অথচ কাল মেহেরিনরা ঢাকা যাবে। আজ যে কেউই হোক মাকে সে বলবে। ভাইয়ের কথা বললে না করতেই পারবে না। মেহেরিন ব্যাগে নিজের জামা কাপড় সহ বাবা মায়ের জামা কাপড় ভরে নিল। সেরিন যাবে না, সেরিন বাসায় থাকবে। অনিক আসবে, রাত থাকবে মেহেরিনরা না ফেরা অবধি। গতকাল ভোরে তাদের রিজার্ভ করা গাড়ি আসবে। উর্মি তো এখনো কিছু জানালো না। মেয়েটা কি যেতে পারবে না তাহলে? মেহেরিন তার মায়ের বাটন ফোনটা নিয়ে উর্মির মায়ের নাম্বারে কল করলো। ইতি বেগম মেশিনে বসেছিলেন। ফোনের আওয়াজ পেয়ে ভাবলেন তার ছেলে ফোন করেছে, সেজন্য খুশি হয়ে ফোন ধরতে দেখলো মেহেরিনদের নাম্বার। ইতি বেগমের মুখ চুপসে গেল। উর্মিকে ডেকে বলল, মেহেরিন ফোন করেছে উর্মি। উর্মি দৌড়ে আসলো, ফোনটা নিয়ে বারান্দায় আসলো। মেহেরিন জিজ্ঞাসা করলো, কিরে যাবি না? কাল তো ভোরে বের হব। উর্মি চুপসানো মুখ নিয়ে বলল, মাকে বলতেই পারিনি মিহু। আচ্ছা ফোনটা চাচিকে দে। উর্মি ফোনটা মায়ের সামনে রেখে বলল, মা, মিহু কথা বলবে। ইতি বেগম ফোনটা কানে নিল। মেহেরিন সালাম দিয়ে বলল, কেমন আছো চাচি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি? এই তো ভালো আছি চাচি, একটা অনুমতি লাগবে। কিসের? কাল আমরা ঢাকায় যাচ্ছি খালার বাসায়। উর্মিকেও নিয়ে যেতে চাচ্ছি আমার সাথে। ইমন ভাইও তো ঢাকায় থাকে। উর্মি ইমন ভাইয়াকে দেখতে চায়, মানা করো না প্লিজ। ইতি বেগম উৎফুল্লতা নিয়ে বলল, ইমনের লগে দেখা হইব? হ্যাঁ, ভাইয়ার নাম্বারটা একটা খাতায় লিখে দিও উর্মিকে। আর সকালের ভোরে গাড়ি ছাড়বে। উর্মিকে জামা কাপড় গুছিয়ে রাখতে বলো। থাকবি কতদিন? 5-6 দিন চাচি। আব্বাকে ডক্টর দেখাবো তো। ও আচ্ছা, আমি বলতেছি গুছিয়ে রাখতে। একটু ইমনের খোঁজ এনে জানাস আমাকে। আচ্ছা চাচি, এখন তাহলে রাখি। ইতি বেগম ফোন কেটে উর্মিকে জামা কাপড় গুছিয়ে নিতে বলল। উর্মি তো বেজায় খুশি। জামা কাপড় গুছিয়ে নেয়। ছোট্ট ব্যাগেই প্রথম তার ঢাকা যাওয়া। খুব ভোরের দিকে উর্মি রেডি হয়ে নিল। কালো বোরখা, মুখে নেকাব পরা, হাতে তার ব্যাগ। ইতি বেগম মেহেরিনদের বাসা অব্দি দিয়ে আসলো। মেহেরিনের মায়ের হাত ধরে বলল মেয়েটাকে সাথে সাথে রাখতে। মেহেরিনের মা সানজিদা বেগম আশ্বস্ত করে বলল, চিন্তা করো না ইতি, সাথে সাথেই রাখবো। মেহেরিনের পরনেও কালো বোরখা, মুখে নেকাব। গ্রামের মেয়েদের কোথাও যাওয়া আসার জন্য বোরখা এটাই একমাত্র পোশাক। মেহেরিন উর্মির হাত ধরলো, চাচির দিকে তাকিয়ে বলল, এই যে তোমার মেয়ের হাত ধরছি, সোজা বাসা গিয়ে ছাড়বো। মোতালেব ভুইয়া বড় মেয়েকে সাবধানে থাকতে বলে বউমে নিয়ে বেরিয়ে পড়লেন। বাড়ির সামনে প্রাইভেট কার এসে দাঁড়িয়েছিল। সেই কারে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঢাকায় এসে কাঙ্ক্ষিত বাড়িটা এসে পৌঁছাতে দুপুর গড়িয়ে যায়। মেহেরিনের খালা তানজিলা বেগম মতিঝিলে তাদের বাসা। 7তলা বিল্ডিং এর মালিক সে।
27 বছর আগে ভালোবেসে বিয়ে করেন আলমগীর হোসেনকে। পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেন পালিয়ে। প্রেম ভালোবাসা এসব ভালো নজরে দেখা হয় না বিয়ের আগে গ্রামে, যার কারণে তানজিলা বেগমের পরিবারও বিষয়টাকে ভালো নজরে দেখেনি। আর তানজিলা বেগমও ঘাটতেরা, আলমগীর হোসেনকে ছাড়া কাউকে বিয়েই করবেন না, তাই বাড়ি থেকে পালিয়ে চলে আসেন আলমগীর হোসেনের হাত ধরে। আজ অবধি তানজিলা বেগম বাবার বাড়িতে যেতে পারেননি, তার বাবা আজও তাদের মেনে নেয়নি। তানজিলা বেগমের 2 ছেলেকে অবশ্য আদর করেন তানজিলা বেগমের পরিবার। বড় ছেলে তেহরান এবার মাস্টার্স করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ছোট ছেলে তানভীর এবার ক্লাস 10-এ পড়ে, মেহরিনের এক ব্যাচ জুনিয়র। মেহরিনরা বাসায় আসতে দেখতে পায় তার খালার এত আয়োজন, ডাইনিং টেবিল ভর্তি হরেক রকমের খাবার। এখন বাসায় আছে তানজিলা বেগম আর তানভীর। মেহরিন উর্মিকে নিয়ে ফ্রেশ হয়। উর্মি ইতস্তত বোধ করছে, এই প্রথম ঢাকায় আসা, বেশ বড় লোক ওনারা, তা টের পেয়ে গেছে উর্মি। মেহরিন টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, কিছু ভাবছিস? কি? ওনারা অনেক বড় লোক, তাই না? তা বলতে পারিস, কিন্তু কি হয়েছে এতে? আমার ইতস্তত লাগছে। আমি আছি তো বোকা। তানজিলা বেগম এসে মেহরিন আর উর্মিকে ডেকে গেল খেতে আসার জন্য। মেহরিন উর্মিকে নিয়ে আসলো খাবার ঘরে। তানভীর বসেছিল আগে, মেহরিনকে দেখে বলল, এই মেহু আপু, এখানে বসো, অনেক গল্প আছে তোমার সাথে। মেহরিন তানভীরের পাশে চেয়ার টেনে বসে পাশে উর্মিকে বসতে বলল। উর্মি বসলো। তানজিলা বেগম সবাইকে সযত্নে খাবার বেড়ে দিল। মেহরিন, তানভীর, উর্মি আগে ভাগে খেয়ে রুমে চলে আসলো। তেহরান এখনো ভার্সিটিতে। তানভীর মেহরিনের সামনে দাঁড়িয়ে বলল, কি আপু, তোমার বলে বিয়ে? মেহরিন ছোট্ট করে জবাব দিল, দুলা ভাই কি করে? রাজনীতি। কি? মৃদু চিৎকার করে বলল তানভীর। চমকেছিস কেন? তোমার কপাল তাহলে পুড়লো। রাজনীতি করা লোকজন ভালো হয় না আপু, এরা মানুষ খুন করে, চাঁদাবাজি করে, যেখানে সেখানে মারপিট করে, সাথে মারপিট খায়ও। খালুজান কেন তোমায় এমন লোকের সাথে বিয়ে দিচ্ছে? মেহরিন তানভীরের কথা শুনে চুপ হয়ে গেল। আসলে কি উনি এসব করে? তাহলে সংসার করবে কি করে মেহরিন? তবুও নিজেকে আশ্বস্ত করলো তার বাবা নিশ্চয়ই ভালো কিছু জেনে শুনে রাজি হয়েছেন মেয়েকে অমন পুরুষের সাথে বিয়ে দিতে। শুধু তাই নয়, তানভীর লোকটা মিহুর থেকে 15 বছরের বড়। আল্লাহ, তাই নাকি? সব দিক দিয়ে কপাল পুড়েছে আপু তোমার। বাবা মেয়ে বলবে তোমাদের দেখো, রাজি কেন হলে? আমি আগে জানলে তো ভাইয়াকে বলে খালুজানের সাথে কথা বলে ভেঙে দিতাম বিয়েটা। আমার বাবার উপর পুরো ভরসা আছে তানভীর, উনি ভালো কিছু ভেবেই রাজি হয়েছেন। তুই আমার কথা ছাড় তো, তোর কথা বল। আমি আর কি বলবো, আমার খবর সবসময় 12টাতেই আটকে থাকে। কেন? বাদ দাও আমার কথা, আগে বলো আমার দুলাভাই কোথায় রাজনীতি করে, কোন এলাকার ছেলে সে? শুনেছি ঢাকায় করে। নাম কি? জানি না। জানো তাহলে? কিছুই জানি না তার সম্পর্কে। না জেনেই রাজি হয়ে গেলে? বাবা জানে তো। সংসার কি খালুজান করবে? করবো আমি, কিন্তু আমার সকল ভরসার জায়গা সে। চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করি আমি। ব্যাগ যেটে দিয়ে রয়ে গেলে তুমি। আজকাল কেউ সব বাবা মায়ের পছন্দের উপর ছেড়ে দেয়, তা আবার জীবন সঙ্গী নিয়ে। হতেও চাই না তোদের মতো আপডেটেড, আমি ব্যাকডেটই ভালো। আচ্ছা চলো, সন্ধ্যায় মোড়ে খেতে যাই, এর মধ্যে ভাইয়াও চলে আসবে। কোথায় গেছে উনি? একটা কাজে গেছে ভাইয়া, তোমরা থাকো, আমি সাইমুলের বাসা থেকে একটু আসতেছি, সন্ধ্যের আগেই ফিরবো, আমাকে রেখে যাবে না কিন্তু। তানভীর চলে যাওয়ার পরপরই তেহরান আসে বাসায়। বসার ঘরে খালা খালুকে দেখে সালাম দেয়। মাকে জিজ্ঞাসা করে, মেহেরিন এসেছে? হ্যাঁ, রুমেই। তেহরান মুচকি হেসে তানভীরের রুমে যায়, দরজায় টোকা দিয়ে বলে, আসবো। উনি চমকে উঠে আকস্মিক পুরুষালী গলা শুনে পেছনে তাকিয়ে তেহরানকে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে। তেহরান দেখতে 6 ফুট লম্বা, ফর্সা গাত্রবর্ণ, চওড়া কাঁধ আর ছিপছিপে গঠন, মুখে সবসময় হাসি ঝুলে থাকে, নাক খাড়া, থুতনিতে হালকা কাট, বড় ঢেউ খেলানো চুল। তেহরান তানভীরের সাথে আগে থেকে হালকা পরিচয় উর্মির। তেহরানরা বেশ কয়েকবার মেহরিনদের বাসায় গিয়েছিল। তেহরান পুরো রুমে চুপ বুলিয়ে মেহরিনকে দেখতে না পেয়ে এগিয়ে এসে বলল, তুমিও এসেছো উর্মি? ওয়েলকাম টু আওয়ার ঢাকা সিটি। মেহরিনের বেস্ট ফ্রেন্ড। মেহরিন কোথায়? ওয়াশরুমে। তেহরান বিছানায় আয়েশ করে বসে শব্দ করে বলল, মেহু, তাড়াতাড়ি বের হ। মেহরিন ওয়াশরুম থেকে বের হলে তেহরান বলে উঠে, কিরে, হবু জামাইয়ের সাথে দেখা করতে ঢাকা এসেছিস? মেহরিন তপ্ত শ্বাস ফেলে বলল, যার নাম ঠিকানা জানি না তাকে দেখি কি করে? আহা গো, অসহায় মেয়েটা, রেডি হয়ে নে। কেন? মোড়ে খেতে যাব। উর্মি, মালা, তুমিও রেডি হও। এটা তো তোমার ফার্স্ট আসা ঢাকা, তাই না? হুম। যতটা পারি ঘুরিয়ে দেখানোর ট্রাই করব।
এই সময় বাইরের জিনিস খাওয়া কি ঠিক হবে? করোনার যা প্রকোপ। আরে ধুর, করোনায় মরলে যাব, শহীদই মরণ হবে আমাদের। আপনার মাথা হবে। বক বক না করে রেডি হ। মেহেরিন উর্মি বোরখা নেকাব পরে রেডি হয়। তেহরান অপেক্ষা করলো না তানভীরের ফেরার। করোনা তাতে কি, বৃদ্ধ লোকজনের টঙের দোকানে চা খাওয়া গল্প গুজব করা বন্ধ হয়নি। যখন হুট করে পুলিশ চলে আসে তখন ফট করে দৌড়ে পালায়। তেহরান জিজ্ঞাসা করলো, কি খাবে তোমরা? মেহেরিন বলল, আপনি যা খাওয়াবেন। ওকে চলো তাহলে ফুচকা খাওয়া যাক। আমি ফুচকা খাই না। তাহলে কি খাও উর্মি? চটপটি। আচ্ছা চলো। একটা ফুচকার স্টলের সামনে এসে দাঁড়ালো। তানভীরের ফোন আসায় তেহরান একটু সাইডে চলে গেল কথা বলতে। মেহেরিনকে বলে গেল অর্ডার দিতে। ফুচকার স্টলের সামনে দাঁড়িয়ে আছে এক লোক। উর্মি ভেবাচাকা খেয়ে গেল, এত স্মার্ট ছেলে কিনা ফুচকা বিক্রি করে। মামা, দুটো ফুচকা আর একটা চটপটি দিন। ইয়াসিন আকস্মিক মামা ডাক শোনায় ভরকে গেল। ইয়াসিন একটা কাজে এসেছিল মতিঝিলে। ফুচকার একটা দোকান দেখে লোভ সামলাতে না পেরে এসেছে খেতে। ইয়াসিন উর্মির দিকে তাকালো। কালো বোরখা নেকাব পরা দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে। ইয়াসিন উর্মিকে উদ্দেশ্য করে বলল। আমাকে বলছেন? উর্মি বিরক্ত হয়ে বলল, হ্যাঁ মামা, আপনি ছাড়া তো আর কেউ নেই এখানে। ইয়াসিনের চোখে মুখে হালকা রাগের আভাস দেখা গেল। এই বেয়াদব মেয়ে তাকে মামা ডাকছে, তার উপর ফুচকাওয়ালা ভাবছে সে নিজেই এসেছে ফুচকা খেতে, আর এখন হয়ে গেল ফুচকাওয়ালা। এই মেয়ে, আমাকে দেখে আপনার ফুচকাওয়ালা মনে হয়? সত্যি কথা বলবো, আসলে আপনাকে দেখে মনে হয় না আপনি এইসব বিক্রি করেন। তাহলে বলছেন কেন? আশ্চর্য, খেতে এসেছি তো বলবো না দিতে। কথাটা বলতে বলতে দোকানদার চলে আসলো। টাকা ভাঙাতে গিয়েছিল দোকানদার। ইয়াসিন টাকাটা নিয়ে উর্মির দিকে তাকিয়ে বলল, ইনি হচ্ছে দোকানদার, ওনার কাছে যান। ইয়াসিন চলে গেল। মেহেরিন তপ্ত শ্বাস ফেললো। দোকানদারকে বলল দুটো ফুচকা আর একটা চটপটি দিতে। এর মধ্যে তেহরানও চলে আসলো। তিনজনে খেয়ে নিল। তেহরান মেহেরিনদের নিজের প্রাইভেট কারে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলো। তেহরান কার্জন হলের দিকে চেয়ে বলল, দেখো মেহেরিন, লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্ন এই বিশ্ববিদ্যালয়। কিন্তু আমার না। তুমি তো ডক্টর হবে। এখন থেকেই পড়া শুরু করো মেডিকেলের জন্য। চেষ্টা করব। এশার আজানের আগ দিয়ে বাড়ি ফিরে আসলো তেহরান ওদের নিয়ে। ক্লান্ত শরীর নিয়ে পার্টি অফিসে বসে আছে সোলেমান। আগামীকাল বিকেলে শাহবাগে ত্রাণ বিতরণ করা হবে। ওখানে অবশ্য সোলেমান যাবে না, ইব্রাহিম বিতরণ করাবে। সব শুকনো সামগ্রী চাল ডাল তেল ম্যাচ স্যানিটারি কিনে প্যাকেট করাও শেষ। প্রায় 1.5 লাখ টাকার মতন খরচ হচ্ছে গতকালকের জন্য। এমপি হওয়া তো আর মুখের কথা না, আগে জনগণের ভরসার জায়গা হতে হবে, তারপর না হয় অন্য কিছু। আর এই আসনের সব লোকেরই ভরসা আছে সোলেমানের উপর, কারণ সোলেমান তার বাপ চাচার থেকেও তুখোড় খেলোয়াড়। সোলেমান যদি ভোটের সময় নিজের প্রচার নাও করে তারপরেও সে জিতে যাবে, এতটাই কনফিডেন্স সে তার আসন নিয়ে। টেবিলের উপর থাকা ফোনটা বেজে উঠল। ইব্রাহিম ফোন করেছে। সোলেমান রিসিভ করে কানে নিতে ইব্রাহিম বলল, কাল 4টার দিকে বিতরণ করব। আর হ্যাঁ, প্রেস মিডিয়াও আসবে। গুড। কথাটা বলেই সোলেমান ফোন কেটে দিল। রাত এখন 8টা বাজে। রাতে শহরটা গ্রামের চেয়ে অনেক আলাদা। শহরে বাহিরে কৃত্রিম আলো জ্বালানো হয় যা পুরো শহরকে আলোকিত করে রাখে, কিন্তু গ্রামে তা দেখা যায় না। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মেহেরিন উর্মি। পাশেই তানভীর বকবক করছে কেন তাকে ছাড়া চলে গেল তারা। বিছানায় ল্যাপটপে কাজ করছে তেহরান। পাশের ঘরে মোতালেব ভুইয়া, সঞ্জিতা বেগম, তানজিলা বেগম আর আলমগীর হোসেন বসে গল্প করছেন। আগামীকাল ডক্টর দেখাতে যাবেন, তেহরান যাবে সাথে। প্রায় সময় মোতালেব ভুইয়াকে ঢাকায় আসতে হয় ডাক্তার দেখানোর জন্য। মেহেরিন আসলো রুমে। মায়ের থেকে বাটন ফোনটা নিয়ে রুমে এসে উর্মির দিকে বাড়িয়ে দিয়ে বলল, ইমন ভাইকে ফোন কর, শোনো উনি কোথায়, আমরা দেখা করবো না কাল। উর্মির মুখে হাসি ফুটলো। ফোনটা নিয়ে কাগজে লিখে আনা ভাইয়ের নাম্বারটা তুলে ভাইকে ফোন করলো। ইমন রাস্তার ধারে দাঁড়িয়ে 10 টাকা দামের একটা পাউরুটি খাচ্ছিল। আকস্মিক মেহেরিনের মায়ের নাম্বার দেখে ভ্রু কুচকালো। ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যালো ভাইয়া, আমি উর্মি। মেহেরিনদের ফোন করলি যে? বাসার ফোনে কি হয়েছে? ভাইয়া, আমি ঢাকায়। ইমন বিস্ময় হয়ে বলল, কি? হ্যাঁ, মেহেরিনের সাথে এসেছি। চাচা চাচিও এসেছে ডক্টর দেখাতে। ভাইয়া, তুই কোথায় থাকিস? দেখা কর না, কতদিন হলো তোকে দেখি না, খুব দেখতে ইচ্ছে করছে। ঠিক আছে, ঢাকার কোথায় তুই? মেহেরিন, এই জায়গার নাম কি? পাশ থেকে তেহরান বলল, মতিঝিল। তোমার ভাইকে বলো শাহবাগ আসতে। ভাই, শাহবাগ আসতে পারবে? আচ্ছা, বিকেলের দিকে আসবো নি। উর্মি ফোন কেটে দিল।
ইমন কি করবে বুঝতে পারল না। এতদিন পর বোনকে দেখবে, অথচ হাতে তার টাকা পয়সা নেই। খালি হাতে কি করে দাঁড়াবে? আর মেহেরিন ও সাথে আসবে নিশ্চয়ই। পকেটে আছে 50 টাকার একটা নোট, এটা দিয়ে তো কিছুই হবে না। মেসের কারো কাছে কি টাকা চাইবে? তারা বোধহয় দিবে না। কবে চাকরি মিলবে ভাগ্যে? এত অসহায় লাগছে নিজেকে যা বলার বাহিরে। করোনাটাও আসার আর সময় পেল না। সব অফিস কলকারখানা সব বন্ধ। শাহবাগের বিকেলটা নরম রোদের মতো। পাকুর গাছের ছায়ায় বসে থাকা ছাত্রছাত্রীদের হাসি যেন হাওয়ায় সঙ্গে ভেসে বেড়ায়। টিএসসির পাশ দিয়ে কেউ হাতে ধরা, প্রেস ক্লাবের ধারে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের কাগজপত্র, চা পাতার কাপে ঠোঁট ছোঁয়ানো ক্লান্ত তরুণ, কারো আবার কোনো অচেনা গল্পে হারিয়ে যাওয়া। সব মিলে এক বর্ণিল বিষণ্ণ প্রলেপে রাঙায় এই শাহবাগকে। ফুলওয়ালার ঝুড়ি তখনও আধভরা, রজনীগন্ধার গন্ধে বিকেলটা আরও কমল মনে হয়। শিশু পার্ক থেকে ভেসে আসে বাচ্চাদের হাসি, আর পাশেই কোনো এক শিল্পী রং তুলিতে আঁকছে শাহবাগেরই মুখচ্ছবি। ছবির ভিতরে মিশে থাকা ঢাকা শহরের দারিদ্র, সৌন্দর্য আর সম্ভাবনা। পুরনো বইয়ের দোকানে তখনও কেউ ঘেঁটে চলেছে ধুলো ধরা পৃষ্ঠা, খুঁজে চলেছে কবিতা কিংবা বিপ্লবের কোনো পুরনো লাইন। রিকশাওয়ালা ক্লান্ত পায় সিগারেট ধরায় আর বলে, বিকেলটা ভালো জানেন। শহরের ভিড়ও তখন গলা নামায়। এই শহরে প্রেমও হয় বিকেলের আলোয়। কোনো এক কোনায় দাঁড়িয়ে থাকা দুজন চোখের ভাষায় বলে দেয় হাজারো শব্দ। শাহবাগের বিকেল যেন ঢাকার হৃদস্পন্দন একটু ধীর হওয়ার সময়। এক ক্লান্ত কবি রোদে ঝলসানো চিঠির প্রান্তে বসে শহরের নিঃশব্দ ব্যথা লিখে যায়, কখনো ইতিহাস, কখনো আন্দোলন বা কখনো প্রেম। সব একসঙ্গে হাঁটতে থাকে রাস্তার পিছে পা রেখে। শাহবাগের মোড়ে এসে দাঁড়িয়ে আছে উর্মি আর তেহরান। তেহরানের যাওয়ার কথা ছিল মোতালেব ভুইয়ার সাথে হসপিটালে, কিন্তু শেষমেশ কেন জানি বারণ করে দিলেন মোতালেব ভুইয়া নিজে। অগত্যা যেতে হলো মেহরিন আর মেহরিনের বা সানজিদা বেগমকে। তেহরান ঘরমাক্ত মুখটা রুমাল দিয়ে মুছে পকেট থেকে ফোনটা বের করে উর্মির দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার ভাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করো কত দূর। উর্মি ভাইকে ফোন করলো। ইমন নীলক্ষেত অবধি হেঁটে এসেছে। অপরিচিত নাম্বার দেখে রিসিভ করতে উর্মির গলা শুনল। ভাইয়া কই তুই? ইমন সামনের রাস্তায় তাকিয়ে বলল, নীলক্ষেত। আমি এসে দাঁড়িয়ে গেছি। একা? না। ইমন ভাবলো মেহেরিনও আছে সাথে, তাই কিছুটা খুশি মন নিয়ে বলল, আসতে আমি। উর্মি কান থেকে ফোন নামিয়ে তেহরানের দিকে এগিয়ে দিতে তেহরান বলল, কত দূর? নীলক্ষেত আছে। ও তাহলে খুব একটা বেশি দূরে নেই। উর্মি আশেপাশে তাকালো। একটা ট্রাক এসে দাঁড়িয়েছে। ট্রাকে চাল, ডাল, তেল দেখতে পেল উর্মি। ট্রাকটা দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন এগিয়ে এসে ট্রাকটার কাছে দাঁড়ালো। তারপর মুহূর্তে একটা কালো প্রাইভেট কার এসে থামলো। গাড়ি থেকে নামলো এক পুরুষ, পরনে তার সাদা পাঞ্জাবি, দেহের রং হলদে ফর্সা, চুলগুলো জেল দিয়ে সেট করা। উর্মি তাকিয়ে দেখলো একবার। তেহরান উর্মির দৃষ্টি তাক করে সেই দিকে তাকালো। তাদের সিটির মেয়র ইব্রাহিম এসেছেন। গতকাল মাইকিং করা হয়েছিল, ত্রাণ বিতরণ করা হবে, সেজন্য এসেছেন। ইব্রাহিম কয়েকজনকে নিজ হাতে ত্রাণের সামগ্রী তুলে দিল। প্রেস মিডিয়াও এসেছে। কি দেখছো ওদিকে? ওখানে কি হচ্ছে? আমাদের এমপি তার জনগণের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে, সেটাই বিলাচ্ছেন। উর্মিদের গ্রামে হতো তাদের চেয়ারম্যান এভাবে নিজ হাতে চাল ডালের প্যাকেট ধরিয়ে দিত। তার মানে যিনি ত্রাণ দিচ্ছেন তুলে হাতে তিনি এমপি। এমপি? এমপি নওয়াজ সোলেমান সুলতান। উর্মি মনে মনে নামটা উচ্চারণ করলো। উনি তাহলে এমপি? উর্মির পানি পিপাসা পেয়ে গেল রোদে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার ফলে, সেজন্য বারবার গলায় হাত দিচ্ছিল। পাশ থেকে তেহরান উর্মিকে দেখে বলল, পানি খাবে? পিপাসা পেয়েছে? উর্মি উপর নিচ মাথা ছাকালো। তেহরান চলে গেল পানি আনতে। ইব্রাহিম কিছু ত্রাণ নিজ হাতে দিয়ে বাকিগুলো ছেলে পুলেদের দিতে বলে সাইডে সরে আসলো। পকেট থেকে ফোন বের করে সোলেমানকে জানিয়ে দিল ত্রাণ বিতরণ করা হয়ে গেছে। কথাটা বলে ফোনটা কেটে ইব্রাহিম হালকা ঘাড় ঘোরাতেই দেখলো দূরে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে অতি সাধারণ লাগলো, পরনে নীল কালারের থ্রি পিস, চোখে মুখ কেমন শুষ্ক। ইব্রাহিমের দরিদ্র মনে হলো উর্মিকে। চোখাচোখি হলো উর্মি আর ইব্রাহিমের। ইব্রাহিম ভেবে নিল মেয়েটা বোধহয় ত্রাণ নিতে এসেছে, কিন্তু লজ্জায় এগিয়ে আসছে না মিডিয়ার কারণে। সেজন্য ইব্রাহিম তার দলের একজনকে ডেকে বলল, ওই যে মেয়েটাকে দেখছিস, তাকেও দিয়ে আসবি, বোধহয় লজ্জা পাচ্ছে নিতে। ঠিক আছে ভাই। ইব্রাহিম গাড়ির ভেতর ঢুকে বসে রইল। ছেলেটা এক প্যাকেট চাল ডাল নিয়ে উর্মির দিকে এগিয়ে দিয়ে বলল, আপু ধরুন, এটা আপনার জন্য। প্যাকেটটা উর্মির হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। উর্মি হতবিহ্বল হয়ে গেল। তেহরান আসলো পানির বোতল নিয়ে। উর্মির হাতে ত্রাণের সামগ্রী দেখে বলল, এই মেয়ে, তুমি ত্রাণ দিয়ে কি করবে? চাল ডালের অভাব পড়েছে তোমার? আমাকে বলো, আমি কিনে দিচ্ছি। উর্মি ভড়কে গেল। আমি ত্রাণ নিতে চাইনি, এক ছেলেই হুট করে ধরিয়ে দিয়ে চলে গেল। তেহরান উর্মির হাত থেকে ত্রাণের সামগ্রী নিয়ে ওই ট্রাকের কাছে গিয়ে বলল, এই ভাই, আপনাদের ত্রাণ নিন, যার লাগবে তাকে দিন, যার লাগবে না, যে নিতে চায় না তাকে কেন সেধে
দিতে চান? দূর থেকে ইমন দেখলো উর্মিকে, 2 মাস পর বোনকে দেখছে। এগিয়ে আসলো বোনের কাছে। উর্মি ভাইকে দেখে জড়িয়ে ধরলো। কেমন শুকিয়ে গেছে তার ভাই, ফর্সা শরীর পুড়ে কেমন কালো লাগছে। ইমন বোনকে আদর করে জিজ্ঞাসা করলো, মেহেরিনকে যে দেখছি না? মেহরিন তো আসেনি ভাইয়া। ইমন চমকালো। একা এসেছিস তাহলে? না, তেরান ভাইয়া নিয়ে এসেছে। তেহরান এগিয়ে আসলো, ইমনকে দেখে বলল, আপনি ইমন? জি। আপনারা 2 ভাই বোন কথা বলুন, আমি সাইডেই আছি। ধানমন্ডি রোড 4-এর ল্যাবের কার্ডিয়াক হসপিটালের করিডোরে বসে আছে মেহরিন। ভেতরে কিসব বলছে ডাক্তার তা জানে না সে। কত করে সাথে যেতে চাইলো, কিন্তু মোতালেব ভুইয়া আসতে বারণ করেছেন তাকে। অগত্যা মাকে নিয়ে বাহিরে বসে আছে চেম্বারে। ডক্টরের চেম্বারে চেয়ারে বসে আছে মোতালেব ভুইয়া। ডক্টর ফাইলগুলো দেখছেন। দেখা শেষ হতেই ডক্টর বললেন, আপনাকে আমি কি বলেছিলাম? মোতালেব ভুইয়া মাথা নিচু করে রাখেন। ডক্টর আব্দুল্লাহ রিপোর্টের ফাইলটা টেবিলে রেখে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।